প্রথম যেটা ছিল যে ভাইয়া মানে এখন তো যে অস্থিরতাটা চলতেছে, আবার দামটা দেখলাম যে অনেক বেড়ে গেছিলো, এখন আবার দামটা কমে গেছে অনেকটা। আসলে মানে জি জি জি। এই যে অস্থিরতা চলতেছে, অস্থিরতাটা মানে শেষ কোথায়? আর এর জন্য আসলে যে ভোক্তা বা যে সাধারণ ব্যবসায়ী আছেন তাদের জন্য মানে কোনো সতর্কতা রয়েছে কিনা আসলে? না, বিষয়টা হয়ে গেছে কি যে অস্থিরতার প্রধান কারণ ছিল যে আপনার বর্তমানে যে আমেরিকার শাটডাউনটা চলতেছে, ইকোনমিক্যাল যে শাটডাউনটা চলছে আমেরিকার, এইটা একটা মেইন কারণ ছিল। এই কারণে হয়েছে কি যে রিজার্ভ ব্যাংক গুলো যে ডলারের পরিবর্তে গোল্ড কিনতেছিল, এইটাই কিন্তু গোল্ডের দামটা একদম সেপ্টেম্বরে প্রায় সেপ্টেম্বরে 35,000 থেকে হাজারের মতো বেড়ে গেছে, অলমোস্ট 35 থেকে 38,000 টাকা করছে। এইটি মেইন কারণ ছিল। তো এই ভোলাটিলিটির মেইন কারণটা হচ্ছে দেখেন হঠাৎ যে ফল করলো $300 উপরে কমে গেল, এইটার কারণটা হচ্ছে যে আপনি গত সপ্তাহে দেখেন, আপনি আমার একটা ইন্টারভিউ দেওয়া আছে সে বাংলাদেশ প্রতিদিনে, ওখানে তথ্যগুলো একদম দেওয়া আছে, আমি তবু আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে যে বড় বড় কোম্পানি যারা ইনভেস্ট করছে, সেটা হচ্ছে যে এক্সচেঞ্জ ট্রেড ফান্ড যারা ডিসবার্স করে, যারা মানে জয়েন্ট স্টকে, তারা তাদের মুনাফাটা মানে রিটার্ন করে নিয়ে নিছে, বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিয়ে গেছে গোল্ডের এগেইনস্টে, যে ইনভেস্টটা করতেছিল। তো এইটার কারণে হচ্ছে কি যে ক্যাশ ফ্লোটা কমে যাওয়াতে ডলারের গোল্ডের দামটা ফল করেছে, ইনভেস্টর ভাবে পারে নাই। অন দি আদার হ্যান্ড দেখলাম যে চীনের সাথে যে আপনার ওই যে ট্যারিফ প্রবলেম নিয়ে যে একটা ডিক্লারেশন দিচ্ছে জি জি। ডোনাল্ড ট্রাম্প, এইটাও একটা এথিক হিসেবে কাজ করছে যে এগুলো যদি মোটামুটি একটা শেপে চলে আসে, তাহলে হয়তো সোনার দামটা যে গতিতে ঊর্ধ্বগতি হচ্ছে, এই গতি অনেক কমে যাবে। হয়তো সোনার দাম আপনার পূর্বের অবস্থা বা 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে আসবে না, এটা কখনই আসবে না, কিন্তু একটা মানে সামঞ্জস্যতাপূর্ণ অবস্থানে থাকবে যে মানুষ কেনাকাটা করতে পারে। তো এই অবস্থানটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে দেখেন আপনি যদি ইতিহাস ঘাটেন, তাহলে দেখবেন যে টাকার মান, ডলারের মান, সবকিছুর মানই কমে গেছে একটা পর্যায়ে এই মেটালের কাছে। জি মেটালের দাম কিন্তু, গোল্ডের দাম কিন্তু কখনোই কমে না, ঊর্ধ্বগতি ছিল। তো এটা তো ছিল একসময় আপনার ওয়ার্ল্ড ইকোনমির স্ট্রাকচারাল বেস, এই গোলটা। তো ওই কারণে আমরা যেটা দেখছি যে গত এক সপ্তাহ সপ্তাহ মানে 4-5 দিন আগে দেখলাম যে 0.4% ডলার স্ট্রং হয়ে গেছে, গতকালকে পর্যন্ত দেখলাম 0.6% ডলার স্ট্রং হয়ে গেছে। আর এক্সচেঞ্জ ট্রেড ফান্ডের যে রেট, সেটা 9.9% ছিল গত সপ্তাহে, এটা আরো বাড়ছে। তো ওই কারণে ডলারের ফলোটা যেহেতু গোল্ডের ইনভেস্টমেন্টে কমে গেছে এক্সচেঞ্জ ট্রেড ফান্ডের মাধ্যমে, এই কারণে গোল্ডের দামটা একটু নিচের দিকে আছে। তো এইটা ডিপেন্ড করবে আমেরিকার ট্যারিফ পলিসি, ইন এডিশন ওদের ইকোনমিক্যাল স্ট্রাকচারের বেস যদি তারা ধরে রাখতে পারে, হয়তো গোল্ডের দাম অত দ্রুত ঊর্ধ্বগতি হবে না। বাট ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল যে স্ট্রাকচার দিয়েছে যে আপনার 2026 সাল নাগাদ হয়তো এন্ড অফ দ্য 2026 আপনার $5,000 হতে পারে, কিন্তু এটা একটা প্রেডিকশন। এটা হতে পারে, এটা নাও হতে পারে। তো না হওয়ার পিছনে যুক্তির কারণটা আমরা দেখাবো যে যদি ইউক্রেনের যুদ্ধটা থেমে যায়, এটা একটা পজিটিভ দিক আসবে। তারপরে ইসরায়েলের যুদ্ধটা থামাতে কিন্তু দেখেন মোটামুটি একটা কিছুটা কন্ট্রোলে কন্ট্রোল আসছে। আসছে। এখন ভেনেজুয়েলার যুদ্ধটা তো ওইভাবে লাগবে কিনা আমি জানি না, এটা একটা উত্তেজনা ভাব ক্রিয়েট করছে। তো এই জিনিসগুলো আসলে কি আপনার ওয়ার্ল্ড ইকোনমিকে একটা ঝাঁকি দিয়ে দিচ্ছে, বুঝছেন? সেখানে আমেরিকার ট্যারিফ পলিসিটা সবচেয়ে বেশি ক্ষতিকারক একটা স্পট হিসেবে কাজ করছে। বেসিক্যালি এইটাই হচ্ছে আপনার এই টালমাটাল পরিস্থিতি বা উত্তেজনা যেটা বললেন আপনি, সেটা প্রধান কারণ। আর এখানে আমরা বলবো যে গোল্ড ইজ এ সাচ এ মেটাল যে এইটার দাম আপনি ধরেন এখন দেখতেছেন টেম্পোরারি বেস কমে গেছে, যদি ইকোনমিক্যাল স্ট্রাকচার ওয়ার্ল্ডের সেটা যদি ঠিক রাখতে পারে তাহলে হয়তো পারবে, কিন্তু এইভাবে রাতারাতি ইট উইল নট বি গোয়িং ভেরি হাই। সো এখানে আমরা বলবো যে এই গোল্ড ইনভেস্টে আপনার আলটিমেটলি কিন্তু কোনো লস নাই। আপনি ইতিহাস দেখলে বলবেন গোল্ডে কোনো লস নাই। তো সেই ক্ষেত্রে আমরা এইটুকুই বলবো যে গোল্ড যদি কেউ কিনে রাখে, ইট ইজ স্টিল ভেরি সিকিউরড, এবং এটা সিকিউর ছিল, ভবিষ্যতে সিকিউরিটি থাকবে। আর ডিপেন্ডস যে যেমন ধরেন আপনি 1.5 মাস আগে যারা গোল্ড কিনছে, তারা কিন্তু এখন ভরিতে 40,000 টাকার মতো বেনিফিট অলরেডি পেয়ে গেছে, এটা তো কমে নাই। জি তো এইটা আমরা বলবো যে এই অস্থিরতাটা যারা গোল্ড কিনবেন তাদের মধ্যে আসলে এই অস্থিরতার কোনো সুফল মানে বিরাজ করবে না গোল্ড কিনলে। কারণ প্রয়োজনে তো গোল্ড আপনাকে কিনতে হবে, বিয়ে শাদী বলেন, জি। যাই কিছু বলেন, শখের বশবর্তী গোল্ড আপনি কিনবেন। তো গোল্ড মানে টাকাটা আপনার কাছে আছে, ইনস্ট্যান্ট আপনি ক্যাশ করতে পারবেন। সেটা লস হবে বলে আমাদের এ পর্যন্ত ধারণা আমরা দেখি নেই। আশা রাখি এটা নিয়ে কোনো আপনার কোনো কি বলে যেটাকে আপনার অস্থিরতা
ওইভাবে মানে যুক্তিসঙ্গত অবস্থানে আসবে না, এটা আমরা মনে করি জি বাজুস তরফ থেকে। জি ভাইয়া, আরেকটা বিষয় যে এই যে দামের মানে হঠাৎ করেই ওঠানামা বিশাল লাভটা দেয়, এটার কারণে আসলে বিশ্ব বা অর্থনীতির উপর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা আসলে? এখন আপনি 3 বছর আগের থেকে যদি হিস্ট্রিটা দেখেন, এই টালমাটাল পরিস্থিতিটা কিন্তু করোনা পরবর্তী থেকে শুরু হলো। তারপরে লাগলো হলো ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে আপনার যখন রাশিয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বা বিলিয়ন ডলার যারা ইনভেস্ট আছে ইউরোপ আমেরিকাতে, তারা কিন্তু টাকাটাকে ডলারটাকে ব্লক করে দিত। ব্লক করে দেওয়াতে রাশিয়া কিন্তু এখান থেকে যে রিটার্নটা পেত সেটা একটা পাওয়া বন্ধ হয়ে গেল। এই তখনই আপনার ব্রিক্স এর ব্যাপারটা কিন্তু সামনে আসলো, এর আগে কিন্তু এভাবে আসে নাই। তখন তাদের একটা প্রক্রিয়া হইলো, চীন থেকে শুরু করে ইন্ডিয়া, বড় বড় দেশ যারা আছে আপনার আদার দেন ইউএস এবং ইউরোপ, তো তারা চিন্তা করে দেখছে যে আমাদের এই ডলারাইজেশন প্রক্রিয়া যদি আমরা না যাই, আর আমরা যদি ডলারকে যেভাবে আমরা ডিপোজিট করছি এটা যদি রাশিয়ার মতো ব্লক হয়ে যায়, তাহলে সব দেশ কিন্তু ক্রিপল হয়ে যাবে। তো ওই কারণে তারা যে পলিসিটা গ্রহণ করছে, আপনি দেখছেন এর আগে যে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প পাশ করে আসাকে বলেছিল যে ব্রিক্স এর যদি কোনো কারেন্সি মানে তারা বানায়, এটা নিয়ে তাদের উপরে অনেক বড় স্যাংশন জারি করা হবে। তো এটা তাদেরও একটা ভয় আছে। তো ইচ্ছা করলে যে ডলারাইজেশন হুট করা হয়ে যাবে তা না। তো ওয়ার্ল্ড ইকোনমির বেস কিন্তু এখনো আপনার ওই ডলারই রয়ে গেছে। তো যেহেতু ডলার রয়ে গেছে, এই স্ট্রাকচার চেঞ্জ করতে গেল আপনার সময় সাপেক্ষ ব্যাপার। আর এই স্ট্রাকচার চেঞ্জ করতে হলে, যেমন ইউরো যখন আবিষ্কার হয়েছে, এটা কিন্তু ইউরোর কিন্তু বেস আপনি দেখেন ওই ডলারই কিন্তু রয়ে গেছে। আমরা ডলারকে কেন্দ্র করে কারেন্সি গুলোকে আপনার ওই ভ্যালুয়েশন করা হয়, ইভেন দি গোল্ড। তো ওই ক্ষেত্রে ওয়ার্ল্ড ইকোনমির টালমাটাল অবস্থা হয়েছে এবং হবে বিধায় এই গোল্ডের দামটা বাড়ছে। এখন কি হয়ে গেছে, ডলারও নিচে চলে গেছে, সব কারেন্সি নিচে চলে গেছে, গোল্ডকে উপরে দিয়ে দিছে। এইটার একটা ব্যবস্থা আছে, যদি আপনার এই সেন্ট্রাল ব্যাংকগুলো এই ডলারটা কেনা মানে রেঞ্জ কিছুটা কমায় দেয়, তাইলে হবে কি আপনার এই ইকোনমিক্যাল স্ট্রাকচার যে টালমাটালটা অবস্থা আছে ওয়ার্ল্ডে, এটা থাকবে না, কিছুটা আপনার ওই লেভেলে চলে আসবে। লেভেলে চলে আসতে দেখবেন যে গোল্ডের দাম একটা সার্টেন স্টেজে গিয়ে থেমে গেছে, বা ওইভাবে উঠবে না, বা নিচে না নামলো একটা লেভেলে থাকবে। এটি আমরা আশা করি। যে বিশ্ববাজারে যদি অবস্থা মানে দেশের তো দাম বেড়ে গেছে, আসলে সামনে বিয়ের মৌসুম আসতেছে, তো মানে এখন জুয়েলারিগুলোর মানে বেচা কেনার কী অবস্থা, এবং এই বিয়ের বাজারে আসলে কোনো প্রভাব পড়বে কিনা? মানুষ কি আসলে স্বর্ণের দাম বেশি দেখে যে রূপার দিকে আসলে ঝুঁকবে কিনা আসলে? এখন সোনার দাম হচ্ছে আমাদের দেশে যে ইকোনমিক্যাল স্ট্রাকচার, সেটাতে আমরা আমাদের দেশে ধরেন একটা শ্রেণী মানুষ আছে, তাদের কাছে টাকার অভাব নেই, তারা শখের বশবর্তী হয়ে গোল্ড কেনে এবং প্রয়োজনে গোল্ড কেনে বিয়ে শাদী, দুইটা পারপাসে তারা মিট করে। তারপরে আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস যারা আছেন বা তার নিচের লেভেলে যারা আছেন, তারা কিন্তু বিয়ে শাদী শখ বশবর্তী তারা কিন্তু গোল্ডকে কনসার্ন করে যে আমি একটু একটা একটা মহিলা বা একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করে, সে মাসে তো 20,000 টাকা বেতন পায়, সে চিন্তা করে আমি বছরে 10,000 বা 20,000 টাকা ডিপোজিট করে আমি একটা চেইন কিনবো বা আংটি কিনবো বা কানদুল কিনবো। এই লেভেল থেকে আপনার আপার মিডল ক্লাস লেভেলে যারা আছেন, তারা এখন আপনি মনে করেন যে কেনা একটু কমিয়ে দিয়েছেন। এটা ধরেন একটা দেশ তো একটা হায়ার লেভেল ক্লাসের উপর ডিপেন্ড করে একটা সেক্টর চলতে পারে না, এটা সমস্ত মানুষকে ইনভলভ থাকতে হয়। গোল্ড এমন একটা সেক্টর যেখানে দেশের একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত ইনভলভ ইন গোল্ড মার্কেট। তো এই কারণে ধরবেন আমরা দেখেছি যে মোর দেন 50% আমাদের বাংলাদেশ মার্কেটে সেল ড্রপ করছে ডিউ টু দি রেজ অফ দ্য গোল্ড প্রাইস। ঠিক আছে, এখন এটা একটা সমস্যা হয়েছে। তারপরে যে মানুষ কিনছে না তা না, যেমন ধরেন এখন আসতেছে যাদের বাজেট আছে মনে করেন 50 ভরি যারা বাজেট করবে, তারা এখন 20 ভরির কাছে চলে আসছে। আবার যাদের 20 ভরি বাজেট, তারা আগে দেখছি আমরা 5 থেকে 7 ভরি। এইভাবে নিচে নামতে নামতে একদম যারা মিডল ক্লাস, তারা 1-2 ভরির মধ্যে চলে আসছে, যেমন অ্যাটলিস্ট এই অ্যামাউন্টটা কোয়ান্টিটি অফ গোল্ড আমাকে দিতে হবে মেয়েকে বা ছেলের বিয়েতে, তারা তো প্রয়োজন ছাড়া কেনে না। আচ্ছা, এইটা গেল একটা। আর 2 নম্বরটা হচ্ছে সিলভারের কথা যেটা আপনি বললেন। আমাদের কিন্তু বাজুসের ইনস্ট্রাকশন দেওয়া আছে, গোল্ডের মতো 21 ক্যারেট, 22 ক্যারেট এবং 18 ক্যারেট সিলভার ইজ অ্যালাউড ইন দিস কান্ট্রি, গভর্নমেন্ট অথরাইজড। এখন আমার কথা হচ্ছে, যদি আপনি হলমার্ক করা সিলভার, আপনি 22 ক্যারেট সিলভারের যদি হলমার্ক করা অর্নামেন্ট নিতে পারে, কিনতে পারে দেখে ক্রেতা সাধারণ, তাহলে হবে কি আপনার ওইভাবে যে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে সেটা নাই, এটাও তার একটা পার্ট অফ অ্যাসেট হয়ে যাবে। যেহেতু গোল্ডের সাথে সিলভারের দাম কম্পারেটিভলি কিছুটা বাড়ছে, কিন্তু
জি তো ওইদিকে ঝোঁকার বিষয়টা হয়ে গেছে কি, দেখেন সোনা তো সোনাই, গোল্ড ইজ, তো গোল্ডের হয়তো অল্প প্রোডাক্ট যদি কেউ কিনে, বাকিটা হয়তো সিলভার দিয়ে কভার করে তাকে আপনার এই একটা বিয়ে শাদীর সুন্দরভাবে উঠায় নেওয়া সম্ভব। এখন আমরা এটি দেখছি। তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে তথা সাধারণকে, যে আপনি যখন সিলভারের অর্নামেন্টটা কিনবেন, আপনার গোল্ডের সাথে যতটুকু সিলভার কিনেন সেটা 22 ক্যারেট হলমার্ক সিলভার দেখে কিনবেন আপনি, তাহলে আপনার ঠকার কোনো সুযোগ থাকবে না। এটি জি। আর ভাইয়া যে যখন আমি যখন স্বর্ণটা কিনবো, ওটা যখন বিক্রি করতে যাব, তখন আসলে মানে বাজুস নির্ধারিত কোন আছে কিনা যে এত পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করতে হবে? কারণ এক একজন কিন্তু এক এক দোকানদার কিন্তু এক এক রকম টাকা দিতে পারে আসলে, মানে বাজুসের কোনো নির্ধারিত আছে কিনা যে বিক্রি করতে গেলে আপনার এত পার্সেন্ট ছাড় দিতে হয়? জি, এটা ধরেন প্রথমত হচ্ছে আপনি যখন গোল্ড কিনবেন, তখন কিনছেন, তখন তো আপনারা ক্যাশ মেমো পাচ্ছেন, ঠিক না? জি এই ক্যাশ মেমোটা আপনাকে প্রিজার্ভ করতে হবে। এই ক্যাশ মেমোটা প্রুভ করবে যে ইউ আর দি অনার অফ দিস গোল্ড। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যখন আপনি গোল্ডটাকে বিক্রি করতে যাবেন, তো এই ডকুমেন্টটা যদি থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনি গোল্ডটাকে ক্যাশ করতে পারবেন। তো সেখানে বাজুস নির্ধারিত একটা পলিসি আছে। আগে যেটা ছিল আপনার 2 বছর আগে ছিল 20% ডিডাকশনের একটা পলিসি ছিল, সেটা বাজুস বর্তমানে আপনার 17% নিয়ে আসছে, 3% কমিয়ে 17% রিডাকশনে নিয়ে আসছে। তো এখন আপনি সেল করতে গেলে 17% বাদ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ওই ডকুমেন্ট সহ, ক্যাশ মেমোটা সহ লিগালি আপনি ক্যাশ করতে পারবেন। যে দোকান থেকে কিনছে সে দোকানে এগুলো 17% বাদ দিবে, অন্য দোকানে এগুলো 17% বাদ দিবে। 1% বাদ দেওয়ার বেশি ক্ষমতা নেই অ্যাকর্ডিং টু দ্য রুল বাংলাদেশে। এবং বাজুসের মানে এই বিক্রয় যে আপনার নীতিমালা আছে, সেই নীতিমালার ভিত্তিতে এখন যদি কেউ বলে যে এইটা ওই দোকান এই করছে সেই করছে, কেউ আপনাকে উল্টা পথে বোঝানোর চেষ্টা করে, তাহলে সেটা বাজসকে যদি তারা রিপোর্ট করে যে অমুক দোকান থেকে গোল্ড কিনেছি, অমুক দোকানে গিয়েছি আমি উইথ দি ডকুমেন্টস, তারা আমাকে এই কথাটা বলছে, ইট ইজ নট অ্যাপ্লিকেবল। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে 17% ডিডাকশনে আপনাকে টাকা পেতে হবে। এটি একদম বাস্তবতা এখন। জি ভাইয়া, আরেকটা বিষয় আসলে যে আমরা তো মানে বিশ্ববাজারে যেহেতু বাংলাদেশে এখনও হয় কিনা ওটা আমি শিওর যাই, কারণ বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলো মজুত করতেছে, মানে বিনিয়োগ করতেছে। বাংলাদেশে আসলে এই বিনিয়োগটা আসলে গড়ে উঠতেছে কিনা আসলে? জি, এটা খুব ভালো একটা প্রশ্ন করছেন আপনি। এটা একটু ফোকাস করে আপনারা লেখেন। জি আপনি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ওয়েবসাইটে গেলে দেখবেন যে বাংলাদেশে আপনার 14.58 টন গোল্ড ডিপোজিট আছে বাংলাদেশ। জি 14.58 টন, এটা আমরা দেখেছি আরো 4 বছর আগে। ওখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু আর পারে নাই। এখন বাংলাদেশে যে গোল্ডগুলি ধরা পড়তেছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে। সেই রিজার্ভটা তো তারা যদি ক্যালকুলেশন করে, তাহলে কিন্তু এখানে দেখা গেছে 2-4 টন গোল্ড যদি থাকে, এটা কিন্তু এই রিজার্ভের সাথে অ্যাড হতে পারে। এটা কিন্তু একটা অনেক বড় সম্পদ বাংলাদেশ গভর্নমেন্টের এবং ব্যাংকের, বাংলাদেশের জনগণের। সো এরপরে ইনভেস্টমেন্টের ক্যাটাগরিতে আমরা বাংলাদেশ ব্যাংকে দেখি নাই যে তারা গোল্ড কিনেছে। এটা লাস্ট তারা কিনেছে 14.58 টন গোল্ড, ওই পর্যন্তই আপনার ব্লক হয়ে আছে। এরা এক্সপ্যান্ড আর হয়নি, বাট হওয়া উচিত আমরা মনে করি। এটা সম্পদ যেহেতু হওয়া উচিত। এখন তো আমাদের ইকোনমিক স্ট্রাকচার সাপোর্টিভ হতে না পারে সেটা আমরা জানি না, বাট আমরা দেখি নাই, ওই পর্যন্তই আছে, এটা জানি আমি। তাহলে মানে এখন মানে মানুষ কি মানে ওইদিকে ঝুঁকছে কেন? ব্যাংক তো কিনছে না, মানে আমাদের দেশের ব্যবসায়ী বা মানুষ যারা বিনিয়োগে আগ্রহী, তারা আসলে ওই বিদেশিদের মতো ওইভাবে ঝুঁকছে কিনা আসলে? এখন আপনি দেখেন, এটা খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আমাদের দেশের বাইরে, ধরেন আমাদের দেশে বাইরে যদি আপনি যান, আপনি সেখানে 24 ক্যারেটের 1 গ্রাম থেকে শুরু করে আপনি 10 তোলা ইনারেশন প্লাস এগুলি আপনি যে কোনো জুয়েলারি শোরুমে পাবেন, কিনতে পাবেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরির বেজে। অর্নামেন্টের সাথে এগুলি তারা বিক্রি করে, অথরাইজড, এবং তাদের দেশে কোম্পানি গুলো ইম্পোর্ট করে এবং ইম্পোর্ট ফ্যাসিলিটি আছে। অথবা আপনার যেমন মিডল ইস্টের পোর্ট গুলো কিন্তু ফ্রি পোর্ট, ওদের সিস্টেমটা হচ্ছে আপনি ওরা ফ্রি আপনাকে ঢুকতে দিবে গোল্ড, টনে টনে গোল্ড ঢুকান, দে উইল বি নট আস্কিং ইভেন এ সিঙ্গেল কোশ্চেন, আপনাকে ফ্রি ঢুকতে দিবে। কিন্তু যখন আপনি সেল করবেন, ইউ হ্যাভ টু পে দি জিএসটি। সেটা ধরেন একমাত্র সৌদি আরবে আছে 15% জিএসটি, আর রেস্ট অফ দি সৌদি আরব ইন মিডল ইস্ট 5% জিএসটি আছে। তো এই যে ওদের যে ট্রেড পলিসি, ধরেন টনে টনে সোনা তারা পার ডে ট্রেড করছে, 5% করে জিএসটি যদি পায়, তাহলে হিসাব করে দেখেন কত বিলিয়ন ডলার তারা পার ডে আর্ন করতেছে। এটা ডিউ টু দি একমাত্র ফ্রি পোর্ট করে দেওয়াতে। আবার সৌদি আরবের কথা যদি চিন্তা করেন, এখানে কোটি কোটি মানুষ যাচ্ছে আসতেছে, হজ করতে যাচ্ছে,
তারাও এখানে 15% জিএসটি দিয়ে নিয়ে আসতেছে। তো বিষয়টা হয়ে গেছে কি যে আইন যত জটিল থাকবে, কঠিন থাকবে, তত ধরেন এই ইকোনমিক্যাল যে স্ট্রাকচারটা এটা তত প্রেসারে পড়বে। আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি শুধু ফ্রি পোর্ট করে দেয়, ফ্রি পোর্ট করে দিলে সুবিধাটা কি, যে আপনি গোল্ড ঢুকলো, আপনি এয়ারপোর্ট দিয়ে গোল্ড ঢুকলো, সেটা কিন্তু আমাদের গভর্নমেন্টের কাছে একটা ডাটাবেস থাকবে যে কারা কারা কি পরিমাণ গোল্ড ঢুকালো বাংলাদেশে, সেই গোল্ডটা কার কাছে সে বিক্রি করলো। তখন একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসবে। অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসলে যখন আপনি এই গোল্ড মার্কেটে ছাড়বে বা মার্কেট থেকে অন্য দেশে যদি যায় এক্সপোর্ট করার সুযোগ আসে, তখন গভর্নমেন্ট জানতে পারবে যে কি পরিমাণ গোল্ড আসলো, কি পরিমাণ আমি এখান থেকে 5% ভ্যাট এবং আদার্স যে ট্যাক্স আছে, অ্যাডেড ট্যাক্স, সেই ট্যাক্স গুলো মিলে 7 থেকে 8% এর মতো আসে। তাহলে দেখেন আপনি যদি গোল্ড এভাবে আসতে দিত, এটা যদি কমোডিটি এক্সচেঞ্জের আন্ডারে পণ্য হিসেবে সোনাকে কাউন্ট করতে আমাদের দেশের সরকার, তাহলে কিন্তু এই দেশ ডেভেলপমেন্ট হয়ে যেত, চিন্তা করতে পারবেন আনলিমিটেড। এখন যেসব দেশ, আজকে দুবাইয়ের কথা চিন্তা করেন, 20-25 বছর আগে দুবাই কোথায় ছিল, আজকে দুবাই কোথায়, এই এখন তো গোল্ড রেট করে তারা উঠেছে। তো এইটা যদি আমাদের দেশের সরকার ওইভাবে চিন্তা করে, আপনি আনার সুযোগ করে দেয়, ব্যারিয়ার গুলি তুলে দেয়, তুমি নিয়ে আসো যত পারো। বা আপনি আরেকটা জিনিস যদি উল্লেখ করেন কাইন্ডলি, বাংলাদেশে যত জুয়েলারি ব্যবসায়ীরা আছে এদের সবারই কিন্তু ডিলিং লাইসেন্স আছে, ডিসি অফিস থেকে ডিলিং লাইসেন্সটা দেয়। এই ডিলিং লাইসেন্স প্রাপ্ত যত ব্যবসায়ী আছে সবাইকে ইম্পোর্ট করার পারমিশন দিয়ে দেয়। আপনার পার্টিকুলার কোনো কোম্পানিকে, 10-20টা কোম্পানিকে আপনার ওই গোল্ডের লাইসেন্স দেওয়ার তো প্রয়োজন নাই, তাহলে সিন্ডিকেট হয়ে যাবে। যে যেভাবে গোল্ড আনবে, আমাকে সুযোগ দিলেন, আপনি সুযোগ পেলেন, যত ব্যবসায়ীর ডিলিং লাইসেন্স হোল্ডার আছে তারা যদি এই গোল্ড আনার সুযোগ পায়, এয়ারপোর্ট দিতে আনবে, তো কাস্টমস পাস পার করে আনবে, ট্যাক্স দিয়ে তো আনবে, তাহলে হবে কি জানেন, ট্যাক্সে কোষাগার ভরে যাবে, ডলার আসবে বাংলাদেশের বিনিময়, আর গভর্নমেন্টের কাছে তখন একদম প্রিসাইজ একটা ডাটাবেস থাকবে যে কি পরিমাণ গোল্ড আমাদের দেশে আসতেছে, এবং সেইটার এক্সচেঞ্জ ভ্যালু গভর্নমেন্ট কি পরিমাণ ট্যারিফ পাচ্ছে। বিএফআই রিপোর্ট আছে, $22 বিলিয়ন ট্রেড করার সুযোগ আছে বাংলাদেশে, এবং 10,000 কোটি টাকা ভ্যাট আহরণ করার সুযোগ আছে। এখন এগুলি তো করে দিতে হবে। এইটার যে বিষয়টা বহির্বিশ্বে যেভাবে আপনি ইনভেস্ট করতে পারবেন, যেমন দুবাইতে যান, সিঙ্গাপুরে যান, সৌদি আরবে যান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায় যান, আপনি ওই কয়েন কিনতে পারবেন 24 বা ওই গ্রামের 10 গ্রাম 20 গ্রাম 10 তোলা বার কিনতে পারবেন ওখান থেকে। তো ওই ক্যাটাগরিটা আমাদের দেশে এখনো আসে না, ডিউটো যে আমাদের ফর্মাল ওয়েতে বাংলাদেশে গোল্ড আসে না। যেহেতু আসে না, আমাদের দেশে কেনার সুযোগ না, ওই ইনভেস্ট আমরা যেতে পারতেছি না, আমাদের দেশের ক্রেতারা যেতে পারছে না। তখন তারা কি করে, বাইরে গিয়ে ওই যে দেখেন আপনার 5,000 টাকা পার মধ্যে ট্যাক্স দিয়ে একটা নিয়ে আসে। আর আমাদের দেশের সুযোগ আছে শুধু আপনার ওই অর্নামেন্টাল ওয়েতে, আপনি শুধু অর্নামেন্ট কিনে এটাকে ডিপোজিট করতে পারবেন, এটা একটা ভালো ডিপোজিট। আর ওই পদ্ধতি যদি বাংলাদেশ গভর্নমেন্ট করে দিত, তাহলে এই দেশ ডলারে ভাসতো ভাই। আমিও বলবো সত্য কথা, আমরা তো জানি এটার সুযোগ সুবিধাগুলো কি আছে। এনিওয়ে, আপনারা এটা প্রকাশ করেন, আমরা অনুরোধ করবো লিখতে আপনাদেরকে। তাদের গ্যাপ দিতে হবে। তো এইবার কিন্তু আমরা 2বার হয়ে গেছে, এবার আমরা আসতে পারবো না। আমাদের নতুন প্রেসিডেন্ট সম্ভবত এনামুল খান দোলন আসতেছে। তো ডিসেম্বর পর্যন্ত আপনি এবারে পাবেন। ডিসেম্বরের পরে আমি কোনো তথ্য বক্তব্য দিতে পারবো না, কারণ আইন সাপোর্টিভ হবে না আর কি আমার জন্য। ওই পর্যন্ত যত লাগে দিতে পারবো, সমস্যা নাই। এলার কথা আপনারা এই জিনিসটা ফোকাস করে ধরেন যে বাংলাদেশ সরকার পোর্ট ফ্রি করে দেখ, আমাদের সুযোগ করে দেখ, আনতে দেন, শুধু আনতে দেন। আমি এটা তাহলে হাইলাইট করে এটা দিয়ে নিউজটা আগাবো। করেন ভাই। আর ওই ব্যাপারটা যে যারা বলছে না, বাদল তারে ফোন দেন, বলেন যে আমার কথা বলতে, সেই বলছে যে আপনি উত্তর দেবেন, পারবো না, তারা দিবে সিনিয়র। জি